নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করুন। মাঝে মাঝে না আমার খুব বিরক্ত লাগে, কারণ নেট নেই, ইন্টারনেট নেই। রাস্তার দিকে তাকিয়ে আছি সারাদিন, একটা লোক নেই, খাঁ খাঁ করছে চারিদিক, আর আমি বসে আছি চুপচাপ। কি করব? ফোনটা তো নেট ছাড়া অচল। আমি আর কত ভিডিও এডিটিং করব, কত নিজেকে যুক্ত রাখবো বলো তো? ভালো লাগে না। এখানে কি হয়েছে কি জানি, হুট হাট করে নেট চলে যাচ্ছে, খুবই বাজে সার্ভিস। বড্ড বিরক্ত লাগছে। কি করে সময় কাটাবো আমি সারাদিন? ভাল লাগছে না, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আমার, আর খুব মন খারাপ হয়। তখন মনে হয় আমি কি করি, কার সাথে বকি? তখন মনে হয় একটু ক্যামেরা অন করে নিজেই ভজ ভজ করে বকে নিই। গতকাল নিশ্চয়ই দেখেছেন যে আমি এই ছোলার প্যাকেটটা বাজার থেকে এনেছিলাম। এটাই আজকে কিছু একটা বানাবো, যেটা আমার বাড়িতে এখানে টুকটাক স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। মিষ্টির প্রতি আমার প্রচুর ভালোবাসা, তাই মাঝে মাঝে সুগার ক্রেভিংস হয়। তাই আমি ভাবছি একটা জিনিস বানিয়ে রাখবো যেটা মাঝে মাঝে খেতে পারবো, সেটা খুব একটা আনহেলদি না। তো আজকে এটা করতে করতে দুটো কথা বলি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে, বাইরে থেকে দেখলে আমাদের মনে হয় যে আমেরিকার জীবনটা কত ঝলমলে, কত সহজ। ওখানে মনে হয় অনেক কিছু আছে। যখন আমি এদেশে আসিনি তখন অবশ্য আমিও এটাই ভাবতাম বিভিন্ন জনের ব্লগ দেখে। কিন্তু যারা দেশ ছেড়ে এখানে এখানে এসছে আর কি, তারা জানেন যে প্রথম বছরটা কতটা কঠিন। শুধুমাত্র প্রথম বছর কেন, আমার তো মনে হয় প্রত্যেকটা দিনই এখানে কঠিন। আজ আমি কোনো সাজানো গল্প বলবো না, বলবো গত 1 বছর ধরে আমেরিকায় আমার কাটানো প্রতিটা দিনের আসল লড়াইয়ের কথাগুলো। দেশে থাকতে অনেক কিছুর জন্যই হয়তো আমরা অন্যের ওপর নির্ভর করতে পারতাম, কিন্তু এখানে এসে প্রথম যে শিক্ষাটা পাওয়া যায় তা হলো নিজের কাজ নিজেকেই করতে হবে। 24 ঘন্টার মধ্যে ঘরের কাজ, বাইরের কাজ, কেরিয়ারের চিন্তা সব একা হাতে সামলানো যে কতটা ক্লান্তিকর, তা এখানে না এলে সত্যিই বুঝতাম না। তার উপরে আছে এই অচেনা শহরের একাকিত্ব। মাঝে মাঝে চারপাশটা বড্ড নিঃসঙ্গ লাগে আমার। তখন মনে হয় দম বন্ধ হয়ে আসছে, একবার যদি ছুটে বাড়ি যেতে পারতাম। সবচেয়ে বড় স্ট্রাগলটা চলে নিজের কেরিয়ার আর সার্ভাইভালের। দেশ থেকে আমরা যে যোগ্যতা বা স্বপ্ন নিয়ে এদেশে আসি, এখানে এসে এক নিমেষে সব কিছু বদলে যায়। একটা কাজের জন্য দিনের পর দিন চেষ্টা করা, ইন্টারভিউ দেওয়া, রিজেকশন পাওয়া, এই পুরো প্রসেসটা মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। নিজেকে বারবার প্রমাণ করার এই যে প্রতিদিনের লড়াই, এটা বাইরে থেকে কিন্তু দেখলে কেউই বুঝতে পারে না। একমাত্র যারা এখানে আছে তারা বোঝে এই ব্যাপারটা, এবং তারা জানে এই ব্যাপারটা যে এখানে চাকরি পাওয়া, সবাই বলে আমেরিকায় গেলে তো প্রচুর চাকরি, প্রচুর টাকা মাইনে, কিন্তু চাকরি পেতে গিয়ে খাল ঘাম ছুটে যাওয়ার মতন অবস্থা হয় প্রত্যেকের। এবং একবার চাকরি পেয়ে যদি আপনি দেশ থেকে চলে আসেন ভিসা নিয়ে, তারপরে কিন্তু আপনি আর বাড়ি যেতে পারবেন না হুটহাট করে। কারণ একবার যদি আপনি এই দেশ থেকে বেরিয়ে যান, আর কিন্তু এখানে ঢুকতে পারবেন না। অতএব মাঝপথে আপনার কেরিয়ারটা যাবে ডুবে। আপনি এখন কি করবেন? চাকরি হারা, ঘর বাড়ি ছাড়া, নতুন হয়তো বিয়ে করেছেন, আবার এমন একটা অফিসে গেছেন, হয়তো এমন একটা বস যেখানে আপনি চাকরিটা ছাড়তেও পারছেন না, বা সেখানে আপনি সার্ভাইভও করতে পারছেন না। সেজন্য তখন একটা সেই মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে সবাইকে যেতে হয় প্রথম কটা দিন। তারপরে যদি ভালো অফিস পেয়ে যায়, ভালো বস পেয়ে যায়, তাহলে তো সেটা আলাদা কথা। কিন্তু প্রথম দিকে স্ট্রাগলটা সত্যিই খুব কঠিন। কারণ তখন না পারা যায় গিলতে এবং না পারা যায় উকড়াতে। কারণ চাকরি ছেড়ে দিতে তো আপনি দেশে ফিরে যেতে পারবেন না। কারণ আপনার উপরে একটা সংসার রয়েছে, একটা দায়িত্ব রয়েছে। হুট করে তো আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন না, তাই না? আজ 1 বছর হয়ে গেল প্রায় যে আমি আমার মাকে দেখিনি। আমার তো বাবা নেই, মাই আছে। তো মা, আমার কাছের মানুষগুলোকে সামনাস থেকে দেখি না। সবসময় ওই ভিডিও কলেই কথা হয় দূর থেকে। উৎসবের দিনগুলোয় যখন সবাই একসাথে আনন্দ করে, তখন এই দূর প্রবাসে বুকের ভেতরটা হু হু করে ওঠে। যখন সবাই মিলে একসাথে ভিডিও কল করে বলে, বাড়ির লোকজন জিজ্ঞেস করে যে কেমন আছিস?
মুখ মানে কি বলবো, তখন মুখে হাসি এনে বলতে হয় খুব ভালো আছি। কারণ নিজের কষ্টের কথা বললে তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তাই দুশ্চিন্তা বাড়াতে চাই না। এখানে হাজার কষ্টে থাকলেও মুখ ফুটে বলতে হয় যে হ্যাঁ, খুব ভালো আছি। কারণ এখানে বলা যায় না যে আমি খারাপ আছি। তাহলেই আবার লোকে মজা নেবে। ও আমেরিকায় থাকে, তাও এই অবস্থা। তাহলে সবাই ব্যঙ্গ শুরু করে দেবে। সেজন্য মুখ বুজে সবকিছু সহ্য করতে হয়। হ্যাঁ, এখনো আমি স্ট্রাগল করছি। প্রতিদিনের এই অনিশ্চয়তা, ক্লান্তি আর মাঝে, মাঝে একাকিত্ব। মাঝে, মাঝে কাঁদায়। কিন্তু আমি হাল ছাড়ি না। আমি জানি এই কঠিন সময়টাই আমাকে আরও শক্ত করে তুলেছে। যারা আমার মতন এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে বসে নিজের জীবনের ১ম বছরের লড়াইটা লড়ছেন, তাদের বলবো একা নন আপনি। আমরা সবাই একসাথে লড়ছি। আর একদিন আমাদের সময় আসবে, ভালো সময় আসবে। সেটারই অপেক্ষা। একদিন এই মেঘ কিন্তু কেটে যাবেই। কি বলেন আপনারা? এই যে দেখুন, আমি এখন কথা বলতে, বলতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। এখানে আমি পরোটা দিয়ে এগ রোল বানাচ্ছিলাম। সন্ধেবেলায় তো কিছু না কিছু টিফিন খেতেই হয়। কি বানাবো, কি বানাবো? আ আমাদের তো এখানে ধরুন ইন্ডিয়ার মতন কাছে পিঠে দোকান নেই যে এটা কিছু খেতে ইচ্ছা করছে সন্ধ্যেবেলায় বাইরের দোকান থেকে একটু চপ, সিঙ্গারা বা একটু এগ রোল বা মোগলাই বা ফুচকা, কিছু না কিছু রেডিমেড খাবার কিনে নিয়ে চলে আসি। এখানে কিন্তু সেটা হবে না। এখানে প্রত্যেক বেলার খাবারই আপনাকে বানিয়ে খেতে হবে। কারণ আপনি যে রেস্টুরেন্টে যাবেন সেটাও বাড়ি থেকে অনেক দূরে, আর তাছাড়া অনেকটা কস্টলি। হয়তো দেখবেন যে একটা পরোটার দামই $20, $25। তো একটা $20, $25 এ আপনার ১ মাসের চাল হয়ে যাবে। ১ বস্তা চাল হয়ে যাবে ১০ কেজি। তো আমরা তো বাঙালি, আমরা তো বাঙালি মধ্যবিত্ত, আমাদেরকে তো হিসাব করতেই হয়, তাই না? তাই প্রত্যেকদিন তো আর রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতে পারি না। হয়তো মাঝে, মাঝে খুব ইচ্ছা হলো, তারপরে একদিন গেলাম। এখানে আসার পর থেকে আমি বছরে এই লাস্টের দিকে ১ বছরে এই ১ম ২ বার গেছি রেস্টুরেন্টে। সেটাও এই লাস্টের দিকে মিন্স ১ বছর কভার হয়ে যাওয়ার পর তারপরে গেছি। কবে যে সেই রেস্টুরেন্টে আমার ফেভারিট আ চিকেন উম চিকেন ভর্তা খেয়েছি আমার এখনো মনে পড়ে না। সেই স্বাদটা আমি এখনো বানাতে পারি না নিজের হাতে। আর তাছাড়া এখানে কোথাও পাইও নি, এসে থেকে সেই চিকেন ভর্তার স্বাদ মুখে লেগে আছে, যেটা আমি বাড়িতে নিজেও বানাতে পারি না। একবার অবশ্য চেষ্টা করেছিলাম। তো এমন একটা আষ্টে গন্ধ বেরিয়েছিল, তারপরে থেকে আর চিকেন ভর্তার ধারে কাছে আমি যাইনি। অ্যাকচুয়ালি এখানে চিকেনটাই খেতে ভাল লাগে না। সবকিছুই তো ফ্রোজেন। আমাদের ওখানে যেমন আপনার চোখের সামনে আপনাকে চিকেন কেটে দিচ্ছে টাটকা, চোখের সামনে আপনি পুকুর থেকে মাছ ধরতে পারছেন। বিকজ আমাদের তো গ্রামের বাড়ি। তো গ্রামে আমরা আমাদের পুকুরে মাছ ধরতো, বাড়ির পুকুরে ছিল। তো সেখানে টাটকা জিনিস খেয়ে আমরা অভ্যস্ত। তাই এখানে এসে সমস্তটা ফ্রোজেন খেতে তো একটু টাইম লাগবেই। একটু তো স্বাদ বদল হয়েছে, তো একটু মানিয়ে নিতে তো হবেই। আসলে আমাদের সবাইকেই কিছু না কিছুভাবে প্রতিনিয়ত মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে হয় পরিস্থিতির সাথে, মানিয়ে নিতে হয় সব কিছুর সাথে। আমরা নিজেরাও জানি না যে কাল আমাদের জন্য কী অপেক্ষা করছে। আজটা আমরা নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি, কিন্তু কাল কী হবে সেটা আমরা নিজেরাও জানি না। সবসময় অনিশ্চয়তাতেই দিন কাটে আমাদের। তারপরে ধরুন আমেরিকায় জীবন মানেই যে সবার জন্য শুরুতেই একটা চকমকে গাড়ি থাকবে, মসৃণ যাতায়াত হবে, সেটা কিন্তু না। যারা এখানে একদম নতুন আসে, তাদের জীবনের একটা মস্ত বড় লড়াই শুরু হয় এই যাতায়াত ব্যবস্থা নিয়ে। যদি নিজেদের একটা গাড়ি না থাকে, তবে এই দেশে টিকে থাকা, প্রতিদিনের সাধারণ কাজগুলো করা যে কতটা হাড় ভাঙা খাটুনির, তা শুধুমাত্র ভুক্তভোগীরাই জানে। আমাদের দেশের মতো এখানে চাইলেই মোড়ের মাথায় রিক্সা, অটো, টোটো পাওয়া যায় না, বাস পাওয়া যায় না। এখানকার দোকানপাট, গ্রসারি শপগুলো কিংবা সুপার মার্কেটগুলো এত দূরে দূরে যে সামান্য একটা জিনিস কিনতেও মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয়। আর সেই পথটা পাড়ি দিতে হয় সম্পূর্ণ নিজের পায়ে হেঁটে, কখনো বা বাসে, নয়তো ঘন্টার পর ঘন্টা পাবলিক বাসের জন্য ওয়েট করতে হয়। আর সেইগুলোর একটা দারুণ অভিজ্ঞতা আছে। তো সবকিছু তো ভিডিওতে বলা যায় না। একবার আমি একটা ভুল বাসে চেপে একটা অন্য জায়গায় চলে গেছিলাম, একটা অন্য বাস স্ট্যান্ডে একা, একা চলে গেছিলাম। কারণ আমার হাসব্যান্ডের তো সবসময় অফিস। তার সপ্তাহে ৭ দিনই মোটামুটি অফিস যেতে হয় তাকে, এতটাই চাপে থাকে।
তো সন্ধ্যের আগে সে বাড়ি ফিরতে পারে না, ততক্ষণে বাস থাকবে না, দোকানপাটগুলোতে যাওয়াও হবে না। সে তো তার অবস্থায় মানে তার অপেক্ষায় বসে থাকলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তাই না? সেজন্য এখানে এসে বাধ্য হয়েই আমাকে একা শিখতে হয়েছে। একা যাতায়াত আমি নিজে সাহস করেই চলে গেছি। কিছুই চিনি না, কোথাও কিছু চিনি না। নিজে গুগল ম্যাপ দেখে, বাস দেখে, রাস্তাঘাট দেখে, সমস্ত কিছু গুগল ম্যাপ দেখেই আমি চলে গেছি। এবার কি হয়েছে, একটা বাসে চেপেছি, কিন্তু সেই বাসটা যে তখন ওই দিকে যাচ্ছে না, সেই বাসটা যে ঘুরে আবার ওই বাস স্ট্যান্ডে যাচ্ছে সেটা আমি জানতাম না। তো সেটা যেতে যেখানে আমার 10-15 মিনিট লাগতো, তারপরে আমি একটা অন্য বাস ধরে বাড়ি ফিরতে পারতাম, সেটা না করে সেই বাসে চাপার জন্য আমাকে 1 ঘন্টা ওই বাস স্ট্যান্ডে যেতে সময় লেগেছে। আবার 1 ঘন্টা ওই বাস ধরেই আবার ওই জায়গায় ফিরে আসতে 1 ঘন্টা সময় লেগেছে। মানে 2 ঘন্টা বাস জার্নিটা যে কী ছিল এটা আমার সারা জীবন মনে থাকবে। সেই বাসটার নাম ছিল 5। আর আপনারা তো জানেনই এখানকার বাসেতে অনেক ধরনের লোকজন থাকে, যারা একদম ওপেনলি ঘোরাঘুরি করে। এগুলো আমি ব্লগে বলতে পারবো না। তো মানে যদি কখনো কারো সাথে ভিডিও কলে কথা হয় সামনাসামনি তাহলে বলতে পারবো। মানে এখানে যারা থাকে তারা জানে নিশ্চয়ই যে এখানে অনেক রকমের মানুষ থাকে। আমাদের দেশেও যেমন আছে সেরকম এখানেও আছে। এখানে যে নেই একদমই কি বলবো, ভয়ের কিছু নেই সেটা একদমই না। ভয় তো আছেই। ভয়টাকে জয় করেই যেতে হবে। তো সেই যে জার্নিটা যে ছিল, আমি যে 2 ঘন্টা ওই বাসেতে সহ্য করে ছিলাম, সেটা আমার এক্সট্রিম অভিজ্ঞতা একটা। মানে ওই অভিজ্ঞতাটা আমি জীবনে কোনোদিনও ভুলবো না। একটা আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে আমার বাসে চাপতে। তারপরে রীতিমতো আবার সেই জায়গায় যখন ফিরছি আমি যেন মানে শুধু আমি ভগবানকে ডাকছি যে আমাকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দাও ভগবান। আমি যেন ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে যেতে পারি। কারণ আমার কাছে নেটও তখন কাজ করছে না। আর ওই বাসেতে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। বাইরে যাব সেখানে বিপদ। মানে ওই বাস স্ট্যান্ডটা এতটাই খারাপ জায়গা ছিল। তো সেগুলো আমি আর খোলামেলাভাবে বলতে পারছি না। আর বাসেতেও সেই রকমই অবস্থা। যদিও এখানে বাসে ক্যামেরা আছে তাহলে, কিন্তু অন দ্য স্পট ক্যামেরা থেকে আর কি হবে? ক্যামেরা ধরে সার্চ করতে, করতে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সেগুলো বাদ দিয়ে আমি তারপরে আবার সেই জায়গায় ফিরে আসি, এবং সেই জায়গায় যখন ফিরে আসি তখন ওই বাস ধরার জন্য ওই জায়গাতে যাওয়ার আর ওয়েট আমি করি না। আমি মাঝপথেই ওখানে নেমে গেছি যে কোনো একটা স্টপে, যখনই দেখছি চেনাশোনা একটা জায়গায় এসেছি। তারপরে ওখান থেকে নেমে আমি হেঁটে, হেঁটে হাঁটা পথে লাগিয়েছি আমার যে মেন বাসটা আমি সেটা ধরে আসবো বলে। তারপর থেকে ওই দিকে আমি আর যাইনি। আর ভুনাক্ষরেও কোনোদিন ওই বাসে আমি আর চাপিনি। যাই হোক, এখানে আমি ছোলার এটা বানাচ্ছি, সেটা ঠিকঠাক হয়েছে কিনা আমাকে বলবেন কমেন্ট করে অবশ্যই। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। হয়তো গুড়টাকে আরেকটু পাকাতে হতো। আই এম নট শিওর, বিকজ আমি জানি না এগুলো কেমনভাবে করতে হয়। আমার জাস্ট মনে হলো যে আমি এরকম বানাই, বানালে এরকম হয়তো হবে, তাই ভাল লাগে। ছোটবেলায় যখন আমি আমার মাসির বাড়িতে যেতাম বা মামার বাড়িতে যেতাম, ওখানে এরকম ছোলার নাড়ু, বাদামের নাড়ু, মুড়ির নাড়ু বানাতো। তো আমার এগুলো খেতে খুব ভালো লাগতো। তো আমি ভাবলাম যে আমি এরকমভাবে বানানোর চেষ্টা করাই যায়। আর এই যে দেখুন এখানে চাঁদটা মানে আকাশটা একদম স্পষ্ট দেখা যায়। ওই যে তারাগুলো দীপ দীপ করছে মানে ব্লিঙ্ক করছে তারাগুলো, সেটাও কিন্তু একদম পরিষ্কার দেখা যায়। মনে হয় এখান থেকে আরও ক্লোজ, এবং সূর্যের তাপটাও যেন এখান থেকে আরও ক্লোজ। এখান থেকে চাঁদটা প্রচুর বড় দেখায়। মানে মনে হয় যেন সব কিছু আকাশটা প্রচুর কাছে চলে এসছে, আমরা সেটাই মনে হয়। এরকম বড় চাঁদ আমি ইন্ডিয়া থেকে এখানে দেখিনি। এখানে প্রচুর বড় চাঁদ হয়। আজকে হয়তো একটু ছোট হয়েছে। আর তাছাড়া তারাগুলো এখানে পুরো ব্লিঙ্ক করে, মানে নক্ষত্র যে জ্বলজ্বল করছে সেটা পুরো এখান থেকে বোঝা যায়। আমি জানি না যে ক্যামেরায় কতটা আমি বোঝাতে পেরেছি। এই দেখুন আমার এখানে স্ন্যাক্সটা রেডি হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর লাইভ করা নিয়ে আমাকে প্লিজ কিছু পরামর্শ দিয়ে যাবেন। থ্যাংক ইউ।